চতুর্দিক তখন অন্ধকারে ঘনীভূত হয়েছে। সম্পূর্ণ শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই শহরের রাজপথে ঘুরে বেড়ায় রক্তলোভী কিছু পিশাচ। সামনে থেকে দেখলে তাদের মানুষ বলেই মনে হয়, তবে একবার যদি কেউ তাদের কবলে পড়ে যায় তাহলে তার আর রক্ষা নেই। একটা অদ্ভুত রকম মন মাতানো ঘ্রাণ তাদের শরীর থেকে বের হয়, আর সেই ঘ্রাণ দিয়েই আকর্ষিত করে ওরা ওদের শিকার ধরে। এই ধরনের পিশাচেরা স্ত্রী এবং পুরুষ উভয় লিঙ্গেরই হয়ে থাকে, তবে এরা নিজেদের বিপরীত লিঙ্গকেই আকর্ষিত করে। ঘনীভূত এই অন্ধকারে ঘুমন্ত শহরকে আড়ালে রেখে এই শিকারীরা ঠিক এমনই এক শিকার করে চলেছে। একটা বন্ধ হয়ে যাওয়া পুরনো বাড়ি, তার দুটো ঘরে অপেক্ষা করছে দুজন, একজন পুরুষ এবং একজন স্ত্রী। সামনে খোলা দরজা, সেদিকে তাকিয়েই মুচকি হাসছে ওরা। ওদের শরীর থেকে সেই মন মাতানো ঘ্রাণ বেরিয়ে হাওয়ায় মিশে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বাড়ির সামনে এসে দাঁড়ালো দুজন ব্যক্তি। তাদের মধ্যেও একজন পুরুষ এবং অন্যজন স্ত্রী। দুজনেই ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো ওই দুটো ঘরের দিকে। মানুষ দুটোকে দেখে মনে হয় তাদের শরীরের উপর নিজেদের নিয়ন্ত্রণ নেই। চোখ একদম অস্থির, তাদের যেন অন্য কেউ চালনা করছে। ক্রমে পুরুষ ব্যক্তিটি ঘরে বসে থাকা মহিলার ঘরে প্রবেশ করল, আর মহিলা ব্যক্তিটি পুরুষ ব্যক্তিটির ঘরে প্রবেশ করল। এখন দুটি ঘরে চারটি প্রাণী, দুজন মানুষ আর দুজন পিশাচ। তবে মানুষ দুজন জানে না তারা কি ভয়ঙ্কর পিশাচের পাল্লায় পড়েছে এবং তাদের পরিণতি কি হবে। ঘরে ঢুকে ধীরে ধীরে ওরা একে অপরের কাছে এলো। ওদের ঠোঁট একে অপরের ঠোঁটের সাথে মিশে যেতে লাগলো। গভীর, আরো গভীরভাবে একে অপরের মধ্যে মিশে যেতে লাগলো। ঠিক তখনই দুই পিশাচের চোখ জ্বলে উঠল। ঠোঁটের দুপাশ থেকে বেরিয়ে এলো এক জোড়া তীক্ষ্ণ দাঁত, আর সাথে সাথেই তীক্ষ্ণ দাঁত দুটো প্রবেশ করলো দুজন মানুষের ঠোঁটের দু কোণে। তীব্র যন্ত্রণা অনুভূত হলো ওদের, তবে ঘ্রাণের আকর্ষণ এমনই যে ওখান থেকে পালিয়ে যাওয়াও যায় না। ধীরে ধীরে দুজন মানুষের ঠোঁটের কোণ থেকে রক্তধারা গড়িয়ে পড়তে লাগলো। দুই পিশাচ পরম আনন্দে রক্ত চুষে খেতে লাগলো। কিছুক্ষণ এমনভাবেই চলার পর মানুষ দুজন নিস্তেজ হয়ে পড়ে গেল। ওদের ঠোঁটের কোণে এখনো স্পষ্ট লাল রক্তের দাগ। সেদিকে তাকিয়ে দুই পিশাচ অট্টহাসি করতে লাগলো। ওদের পৈশাচিক হাসির শব্দ ভেসে যেতে লাগলো বাতাসে। নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি একটি ভয়ের গল্প, লেখক আশু রায়ের কলমে ঘ্রাণ। আজকের গল্পটি সম্পূর্ণ শুনে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে গল্পটি শুনছেন এবং গল্পটি আপনার কেমন লাগলো। গল্পটি অবশ্যই সম্পূর্ণ শুনবেন এবং লাইকের পাশাপাশি হাইপ বাটন প্রেস করে আমাদের গল্পটিকে হাইপ করে আরও অনেক শ্রোতা বন্ধুর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী, লেখক আশু রায়ের কলমে ঘ্রাণ। গগন চট্টোপাধ্যায় একজন প্রফেশনাল ফটোগ্রাফার। সামাজিক বিভিন্ন অনুষ্ঠানের বিশেষ মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করায় তার বিশেষ নামডাক আছে। গগন বীরভূমের ছেলে। ফটোগ্রাফার হওয়ার ইচ্ছেটা তার ছোটবেলা থেকেই। ছোটবেলায় সে দেখত গ্রামের বা আশেপাশের অনুষ্ঠান বাড়িতে একজন লোক বড়সড় একটা ক্যামেরা নিয়ে সবার ছবি তুলছেন। সবাই ওই ক্যামেরাম্যানের আশেপাশে ঘোরাঘুরি করছে, সবাই তাকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে। সেই দৃশ্যগুলো ছোট্ট গগনের মনে গভীর ছাপ ফেলেছিল।
তখন থেকেই তার মনে ইচ্ছে জন্মায় একদিন সেও ফটোগ্রাফার হবে। গগনের বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন। ছোট্ট গগন বড় হয়েছে ঠাকুমা ঠাকুরদার কাছে। কিন্তু কয়েক বছর পর ওনারাও একে একে পৃথিবী ছেড়ে চলে গেলে এই গ্রামে গগনের আর কেউ রইল না। একাকিত্বে ভরা সেই গ্রামে আর ভালো লাগতো না ওর। যদিও ঠাকুমা ঠাকুরদা গগনের জন্য কিছু সম্পত্তি রেখে গিয়েছিলেন, সেই সম্পত্তির একটা অংশ সঙ্গে নিয়ে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রায় 3 বছর আগে গগন কলকাতায় চলে আসে। কলকাতায় এসে প্রথমেই সে নিজের থাকার জন্য একটা ছোট ফ্ল্যাট ভাড়া নেয়। তারপর কিনে ফেলে একটা দামি ক্যামেরা, তার বহু দিনের স্বপ্নের সঙ্গী। ছাত্র জীবনে গগন কিছুদিন কলকাতায় থেকেই পড়াশোনা করেছিল। সেই সময় সে রমেন রায় নামে এক অভিজ্ঞ ফটোগ্রাফারের সঙ্গে পার্ট টাইম কাজও করত। ফলে শহরে ফিরে এসে কাজ পেতে খুব একটা সমস্যা হয়নি তার। কলকাতায় আসার আগে গগন রমেনদাকে ফোন করেছিল। সে জানিয়েছিল এবার সে স্থায়ীভাবে কলকাতায় এসে ফটোগ্রাফির কাজ করতে চায়। রমেনদা তাকে আশ্বাস দিয়েছিলেন যে কাজের অভাব হবে না, আর সত্যি তিনি কথা রেখেছিলেন। আজকাল গগনের কাছে কাজের কোনো অভাব নেই। এই শহরে ক্যামেরা আর আলো ছায়ার ভিড়ে বেশ ভালোই কাটছে তার জীবন। ফটোগ্রাফারদের বেশিরভাগ কাজই রাতে হয়ে থাকে। দিনে যে একেবারেই হয় না তা নয়, তবে অধিকাংশ অনুষ্ঠানই হয় রাতের দিকে। সেরকমই একটা কাজ শেষ করে বাড়ি ফিরছিল গগন। তখন পথঘাটে নেমেছে আঁধারের কালো ছায়া। রাস্তার দুপাশ দিয়ে বড় বড় গাছ থাকায় জ্যোৎস্নার চাঁদের আলো রাস্তায় পৌঁছাচ্ছে না। একমাত্র আলোর উৎস এখন গগনের মোটর বাইকের হেডলাইট। অনেকক্ষণ ধরেই গগন একটা মিষ্টি ঘ্রাণ তার নাকে অনুভব করছিল। ঘ্রাণটা কোথা থেকে আসছে, কিভাবেই বা আসছে, তা বোধগম্য হলো না তার। আরো কিছুক্ষণ এভাবে চলার পরেও যখন ঘ্রাণটা চলে গেল না, তখন সেই মন মাতানো ঘ্রাণ তাকে এই মাঝরাতে মোটর বাইক থামাতে বাধ্য করল। গন্ধটা এতটাই মধুর যে তার উৎস খুঁজে বের করার জন্য গগন যেন অস্থির হয়ে উঠল। বাইকটা রাস্তার ধারে দাঁড় করিয়ে সে চারপাশে অনেকক্ষণ খুঁজে দেখল, কিন্তু কোথাও কিছুই পাওয়া গেল না। শেষ পর্যন্ত কিছুটা হতাশ হয়ে আবার বাইকে চেপে বসল সে। তারপর বাইকের ইঞ্জিন স্টার্ট করে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তবে যতই সে সামনে এগিয়ে যেতে লাগলো, গন্ধটা যেন ততই তীব্রতর হয়ে উঠতে লাগলো। গগনের মনে হলো গন্ধটা বোধহয় সামনের দিক থেকেই আসছে। আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর একটা বাস স্ট্যান্ডের সামনে এসে সে স্পষ্ট বুঝতে পারল এখানে গন্ধটা অনেক বেশি। আবার বাইক থামালো গগন। চারপাশে একবার তাকাতেই তার চোখে পড়ল বাস স্ট্যান্ডের একটা বেঞ্চে এক যুবতী বসে আছে। মুহূর্তের মধ্যেই গগনের আর বুঝতে বাকি রইল না এই অদ্ভুত মিষ্টি গন্ধটা সম্ভবত ওই যুবতীর থেকেই আসছে। এর আগে মানুষের শরীর থেকে এমন ঘ্রাণ আসতে দেখেনি সে, তাও আবার এত দূর পর্যন্ত সেই গন্ধের সুবাস পৌঁছে যায়। কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে রইল সে। মনে একটু অস্বস্তিও হলো। এত রাতে এই নির্জন রাস্তায় একটা মেয়ে একা বসে আছে কেন? একবার তার মনে হলো এসব ঝামেলায় না জড়িয়ে নিজের পথেই চলে যাওয়াই ভালো। কিন্তু সেই মন মাতানো গন্ধ যেন তাকে অদৃশ্য এক নেশার জালে বেঁধে ফেলেছে। শেষ পর্যন্ত গগন আবার বাইকের ইঞ্জিন স্টার্ট করল। ধীরে ধীরে বাইকটা এগিয়ে নিয়ে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়ালো। ততক্ষণে যুবতীও গগনের দিকে চোখ তুলে তাকিয়েছে। গগন এক দৃষ্টে তাকিয়ে আছে মেয়েটির দিকে। অদ্ভুত মায়াবী এক মুখশ্রী, বড় বড় চোখ, যেন অন্ধকার রাতেও অদ্ভুত এক দীপ্তি নিয়ে জ্বলছে। পরনে সবুজ রঙের শাড়ি, রাতের ম্লান আলোয় যার রংটা আরো গভীর দেখাচ্ছে। ফর্সা মুখে এক অদ্ভুত শান্ত ভাব, আর গোলাপি ঠোঁটের কোণে
এক হালকা রহস্যময় হাসি। মেয়েটির উপস্থিতির মধ্যেই যেন এক ধরনের অদ্ভুত আকর্ষণ রয়েছে। মেয়েটির শারীরিক গঠনও বিশেষভাবে আকর্ষণীয়, আর তার সঙ্গে সেই মন মাতানো মিষ্টি ঘ্রাণ। সব মিলিয়ে গগনের মনে হলো যেন অদৃশ্য কোনো টানে সেই মেয়েটির দিকে আকৃষ্ট হয়ে পড়ছে। মেয়েটি তখনও গগনের দিকে তাকিয়েছিল। ঠোঁটের কোণে সেই মিষ্টি হাসিটা এখনো লেগে আছে। মেয়েটির মুখ দেখে গগনের মনে হলো যেন সে গগনের জন্যই অপেক্ষা করছিল। কিছু তো একটা অদ্ভুত লাগলো গগনের। তবুও একটু ইতস্তত করেই গগন অবশেষে জিজ্ঞেস করল, আপনি কি বাসের অপেক্ষা করছেন? মেয়েটি সংক্ষিপ্ত উত্তর দিল। গগন ফের প্রশ্ন করল, কিন্তু এখন তো এখানে বাস পাবেন না, শেষ বাসটা অনেকক্ষণ আগেই চলে গেছে। এবার যেন মেয়েটি একটু বিচলিত হয়ে পড়ল। তার চোখে গগন স্পষ্ট একটা চিন্তার ছাপ দেখতে পেল। এতক্ষণ গগন বাইকে বসেই কথা বলছিল। এবার সে বাইক থেকে নেমে এসে মেয়েটির সামনে দাঁড়ালো। নমস্কার, আমার নাম গগন চট্টোপাধ্যায়। আমি একজন ফটোগ্রাফার। কাজ থেকে ফিরছিলাম, হঠাৎ আপনাকে এখানে বসে থাকতে দেখে ভাবলাম জিজ্ঞেস করি, আপনি কোথায় যাবেন? মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দীনবন্ধু নগর, 4 নম্বর লেন। ঠিকানাটা শুনেই গগনের মুখে হাসি ফুটল। একটু উৎসাহ নিয়ে সে বলল, আরে আমিও তো ওই দিকেই যাচ্ছি, আপনি চাইলে আপনাকে পৌঁছে দিতে পারি। মেয়েটি একবার গগনের দিকে তাকালো, যেন তাকে একটু যাচাই করেই নিল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তাহলে তো খুবই ভালো হয়। আমি আসলে অনেকক্ষণ ধরে বাসের অপেক্ষা করছি, কোনো বাসই আসছে না। ভাবছিলাম কিভাবে যে যাব। গগন বাইকে উঠে ইঞ্জিন স্টার্ট করতে করতে বলল, ঠিক আছে, আর চিন্তা করবেন না, উঠে আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। মেয়েটি এগিয়ে এসে বাইকের পেছনের সিটে বসে পড়ল। গন্ধটা তখন যেন আরো তীব্র হয়ে উঠেছে। গগনের মনে হচ্ছিল সে ধীরে ধীরে যেন এক অদ্ভুত নেশায় ডুবে যাচ্ছে। তার উপর এই প্রথম কোনো মেয়ে তার বাইকে উঠেছে। গগনের মনে এক অচেনা অনুভূতি কাজ করছিল। বাইকটা কিছুটা এগিয়ে যাওয়ার পর হঠাৎই একটা জায়গায় গগন ব্রেক কষল। আচমকা ব্রেক কষায় পেছনে বসে থাকা মেয়েটি সামলাতে না পেরে গগনের কাঁধে হাত রাখল। আর সেই মুহূর্তে গগনের শরীরের ভেতর দিয়ে যেন একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল। এই প্রথম কোনো সুন্দরী মেয়ের হাত তার কাঁধে এসে পড়েছে। মুহূর্তের জন্য যেন একটু লজ্জাও পেয়ে গেল সে। পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য গগন কথাটা তুলল, আপনার নামটা তো জানা হলো না। মেয়েটি শান্ত স্বরে বলল, আমি শ্রেয়া রায়, কলকাতার বাইরে থেকেই এসেছি। কাল এখানে ইন্টারভিউ আছে। ট্রেন লেট হয়ে যাওয়ায় অনেকটা রাত হয়ে গেছে। গগন মাথা নেড়ে বলল, ও তা এখানে কার বাড়িতে উঠবেন? কোনো আত্মীয় থাকেন এখানে? আমার এক বান্ধবী থাকে ওখানে, আজ রাতটা ওর বাড়িতেই থাকবো। কাল ইন্টারভিউ দেওয়ার পর যদি চাকরিটা হয়ে যায় তাহলে একটা জায়গা খুঁজবো। গগন হেসে বলল, আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন আপনার চাকরিটা হয়ে যায়। চাকরি হয়ে গেলে থাকার জায়গা নিয়ে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন। আমি আপনাকে সাহায্য করার যথেষ্ট চেষ্টা করব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি না এলে হয়তো আমাকে এখনো বাস স্ট্যান্ডেই বসে থাকতে হতো। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে টুকটাক কথা বলতে বলতে তারা দীনবন্ধু নগর 4 নম্বর লেনে পৌঁছে গেল। গগন বাইক থামিয়ে বলল, হ্যাঁ এই যে আপনার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। শ্রেয়া বাইক থেকে নেমে দাঁড়ালো। গগন নিজের পকেট থেকে একটি ভিজিটিং কার্ড বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা আমার ভিজিটিং কার্ড, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। শ্রেয়া গগনের হাত থেকে কার্ডটা নিয়ে আবারও ধন্যবাদ জানালো। তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই গগন যেন হঠাৎ কিছু মনে পড়ে যাওয়ার মতো বলল, কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করছি, আপনার পারফিউমটা কিন্তু দারুণ।
কি পারফিউম ব্যবহার করেন বলুন তো? শ্রেয়া একটু থেমে পেছন ফিরে তাকালো। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটল। এটা পারফিউম নয়। গগন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে? পরে বলবো, টাটা। বলে আবার সামনে হাঁটতে শুরু করলো। কয়েক সেকেন্ড শ্রেয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে গগন একটু চেঁচিয়ে বলল, আশা করি আপনার চাকরিটা হয়ে যাবে, আবার দেখা হবে তাহলে। শ্রেয়া একবার পেছন ফিরে তাকালো। ওর ঠোঁটে হালকা একটা হাসি ফুটলো বটে, কিন্তু কোনো উত্তর দিল না। তারপর ধীরে ধীরে অন্ধকার গলির ভেতর মিলিয়ে গেল সে। গগন আবার বাইকের ইঞ্জিন স্টার্ট করলো। তারপর ধীরে ধীরে নিজের ফ্ল্যাটের দিকে রওনা দিল। কিছুক্ষণের মধ্যেই সে নিজের ভাড়া বাড়ির সামনে এসে পৌঁছল। বাইকটা নির্দিষ্ট জায়গায় পার্ক করে সিঁড়ি দিয়ে নিজের ঘরের দরজার দিকে এগিয়ে গেল। চাবি দিয়ে দরজা খুলেই সে সোজা বাথরুমে গেল। হাতে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে নিল। তারপর এসে বিছানায় শরীর এলিয়ে দিল। বিছানায় শুতেই হঠাৎ কয়েক মিনিট আগের ঘটনাটা আবার মনে পড়ে গেল। সেই বাস স্ট্যান্ড, সেই অদ্ভুত রাত, আর শ্রেয়া। গগন একটা দীর্ঘশ্বাস ফেলল। উফ, কি দারুণ দেখতে মেয়েটা, আর সেই ঘ্রাণ। এখনো যেন তার মোহ কাটিয়ে উঠতে পারেনি সে। চোখ বন্ধ করলেই গগনের সামনে ভেসে উঠছে শ্রেয়ার মুখটা। মনে হচ্ছে তার শরীর থেকে বেরিয়ে আসা সেই মিষ্টি ঘ্রাণ এখনো যেন গগনের নাকের ডগায় লেগে আছে। হঠাৎই গগনের মনে পড়ল, শ্রেয়া বলেছিল ওটা নাকি কোনো পারফিউমের গন্ধ নয়। তাহলে ওটা কিসের ঘ্রাণ? শ্রেয়া তখন আর কিছু বলেনি। গগন ভাবতে লাগলো, আবার কি কোনোদিন দেখা হবে শ্রেয়ার সাথে, নাকি এই অদ্ভুত রাতটা শুধু একটা স্মৃতি হয়েই থেকে যাবে? শ্রেয়া কি সত্যিই তাকে কোনোদিন ফোন করবে, নাকি নিজের জীবনে ব্যস্ত হয়ে গিয়ে সব ভুলে যাবে? এসব ভাবতে ভাবতেই ধীরে ধীরে গগনের চোখে ঘুম নেমে এলো। পরদিন গগনের ঘুম ভাঙল রমেনদার ফোনে। মোবাইলটা হাতে নিয়ে সময় দেখে গগন অবাক হয়ে গেল। দুপুর প্রায় 12টা বাজে। স্ক্রিনে দেখল রমেনদা বেশ কয়েকবার ফোন করেছে। বাইরে থেকেও সমানে দরজায় নক করার শব্দ আসছে। তাড়াহুড়ো করে উঠে গিয়ে দরজা খুলে দিল গগন। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা রমেনদা একটু বিরক্ত গলায় বলে উঠল, কি রে, কি ব্যাপার কি তোর? কতক্ষণ ধরে দরজা নক করছি, কতবার ফোন করলাম, ছিলি কোথায় তুই? গগন একটা বড় হাই তুলল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, আর বলো না, কি যেন এক গভীর ঘুমের মধ্যে ছিলাম, কিছুই শুনতে পাইনি। গগনের কথা শুনে রমেনদা ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে একটু মুচকি হেসে বলল, রঙিন পানীয় খাওয়ার অভ্যাস তো তোর কোনোদিনও ছিল না বলেই জানতাম রে। তা কবে থেকে শুরু করলি? তারপর হেসে আবার বলল, যাক, ভালোই হয়েছে, এবার দুই ভাই মিলে একসাথে খাওয়া যাবে। গগন একটু লজ্জা পেয়ে মাথা নাড়ল। তুমি যে কি বলো না রমেনদা, আমি ওসব ছাইবাস কেন খেতে যাব? খাসনি বলছিস? কি ভাবছিস মিথ্যা বললে রমেনদা বুঝতে পারবে না? তোর চোখই তো সব বলে দিচ্ছে। গগন এবার সত্যিই অবাক হয়ে গেল। মানে, তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আয়নার সামনে গিয়ে নিজের চোখ দুটো একবার দেখ। গগন আর কিছু বলল না। ঘরের দক্ষিণ পাশে দেয়ালে রাখা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো সে। আয়নার দিকে তাকাতেই গগন যেন আরো অবাক হয়ে গেল। তার চোখ দুটো সত্যি লাল হয়ে আছে, ঠিক মাতালদের মতো। চোখের ভেতরটা ছলছল করছে। কিন্তু এমন হওয়ার কারণ কি? গগন কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই পিছন থেকে আবার রমেনদার গলা শোনা গেল, প্রথমবার অমন একটু আধটু হয়, আর তাছাড়া লুকিয়ে কি হবে? আমি কি তোকে বকবো নাকি? বলে দিলেই হয় যে হ্যাঁ রমেনদা একটু খেয়েছি। গগন ধীরে ধীরে আয়না থেকে মুখ ফিরিয়ে রমেনদার দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, না গো রমেনদা,
আমি সত্যি বলছি, আমি ওসব কিছু খাইনি। তবে চোখের অবস্থা এমন কেন হলো সেটাও বুঝতে পারছি না। যাক, বাদ দে। কাল অনেক রাতে বাইক চালিয়ে ফিরেছিস, হয়তো চোখে কিছু লেগেছিল। যাকে, একটা জরুরি ব্যাপারে কথা বলতে তোর কাছে এলাম। চল, চা খেতে খেতে বলা যাবে। ঠিক আছে, আমাকে কয়েক মিনিট সময় দাও, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। বলে গগন বাথরুমের দিকে চলে গেল। ফিরে এলো মিনিট 5 পর। রমেনদা পাশের চেয়ারে বসেছিল। গগনকে দেখে জিজ্ঞেস করলো, হয়েছে তোর? হ্যাঁ, হয়ে গেছে, চলো। গগনের ভাড়া বাড়ি থেকে বেরিয়ে 2-4 পা এগোলেই রাস্তার ধারে একটা ছোট ধাবা। সাধারণত এখানেই চা খায় ওরা। কফি শপের মতো ঝকঝকে না হলেও এই দোকানের চায়ে একটা আলাদা তৃপ্তি আছে। দোকানে গিয়ে কাঠের বেঞ্চে বসে গগন বলল, এই মধুদা, 2 কাপ চা দিও, আমাদের স্পেশাল চাটা দিও কিন্তু। মিনিট 2-এর মধ্যেই মাটির ভাঁড়ে করে 2 কাপ চা এসে গেল। দুজনেই একটা করে ভাঁড় তুলে নিল। রমেনদা চায়ে চুমুক দিয়ে বলল, রাতে একটা বিয়ের কাজ আছে বুঝলি, দক্ষিণ কলকাতায়। সেটা বলার জন্যই তোকে সকাল থেকে ফোন করছিলাম, কিন্তু তোকে তো পাওয়াই গেল না। বড় কাজ, আমার সঙ্গে আরও 2জন ক্যামেরাম্যান যাবে, তোকেও যেতে হবে। আচ্ছা, কাল রাতে তো কাজ করেছিস, তোর কোনো সমস্যা হবে না তো? গগন একটু হেসে বলল, না না, সমস্যা হবে কেন? কাল রাতে দেরি হয়েছিল ঠিকই, তবে আজ অনেকক্ষণ ঘুমিয়েছি, আর কাজ করতেই তো কলকাতায় আসা। বেশ, তাহলে সন্ধ্যাবেলা তৈরি হয়ে থাকিস, তোর বাড়ির সামনে থেকেই তোকে নিয়ে নেব। ঠিক আছে, আমি তৈরি হয়ে থাকব। এক মুহূর্তের জন্য গগনের মনে হলো গত রাতের সেই অদ্ভুত ঘটনা, শ্রেয়ার সঙ্গে দেখা আর সেই ঘ্রাণের কথা রমেনদাকে বলে। কিন্তু কি ভেবে যেন সে নিজেকে সামলে নিল, কিছু বলল না। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে রমেনদা চলে গেল। গগনও বাড়ি ফিরে এসে নিজের জন্য রান্না বসিয়ে দিল। তারপর স্নানে গেল। খুব সাধারণ রান্না, ভাত, ডাল আর আলু সেদ্ধ। বাড়িতে সে সাধারণ খাবারই খায়, কারণ বেশিরভাগ দিন কাজের সূত্রে তাকে বাইরে মশলাদার খাবারই খেতে হয়। সন্ধ্যাবেলায় কাজে বেরোনোর জন্য গগন তৈরি হয়েই ছিল। প্রয়োজনীয় ক্যামেরা আর অন্যান্য জিনিসপত্র সে আগেই গুছিয়ে রেখেছিল। সন্ধ্যা 6:10 নাগাদ তার ফোন বেজে উঠল। রমেনদার ফোন। গগন ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো, হ্যালো, কিরে, তৈরি হয়েছিস? আমি তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, চলে আয়। গগন উঠে পড়ল গাড়িতে। প্রায় 45 মিনিট পর তারা বিয়ে বাড়িতে পৌঁছে গেল। চারদিকে আলোর ঝলকানি, সুন্দর সাজসজ্জা, ভিড়, সব মিলিয়ে জমজমার পরিবেশ। গগন আর বাকিরা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে কাজে নেমে পড়ল। বরকনের ছবি তোলা, অতিথিদের গ্রুপ ছবি, নানা রকম ফরমাইশ সামলাতে সামলাতে বেশ অনেকটা সময় কেটে গেল। এক নাগারে কাজ করার পর ভিড় একটু কমতেই গগন পাশে রাখা একটা চেয়ারে বসে পড়ল। একটু বিশ্রাম নিতে নিতে চারপাশে তাকিয়ে বিয়েবাড়ির সাজসজ্জা দেখছিল। হঠাৎই সে খেয়াল করল সামনের দিক থেকে 2টি মেয়ে তার দিকে এগিয়ে আসছে। গগনের বুঝতে বাকি রইল না যে ওরা নিশ্চয়ই ছবি তুলতে বলবে। সে দ্রুত ক্যামেরাটা হাতে তুলে নিল। মেয়ে দুটি সামনে এসে দাঁড়াতেই তাদের মধ্যে একজন বলল, আমাদেরকে কয়েকটা ছবি তুলে দেবেন প্লিজ। দুজনেই বেশ সুন্দরী। বিয়েবাড়ির সাজে শাড়ি, চুলে ফুল, হাতে চুড়ি, সব মিলিয়ে খুবই আকর্ষণীয় লাগছে তাদের। গগন চাইলে বলতে পারতো সে এখন বিশ্রাম নিচ্ছে, কিন্তু সে সবসময় কাজকেই প্রাধান্য দেয়। তাই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে এসে বলল, হ্যাঁ অবশ্যই, কোথায় ছবি তুলবেন? কয়েকটা বরকনের সঙ্গে আর কয়েকটা আমাদের দুজনের। বেশ, চলুন তাহলে। গগন ওদের কয়েকটা ছবি তুলে দিল। ছবি তোলা শেষ হলে মেয়ে দুটি চলে গেল। গগন ক্যামেরার স্ক্রিনে ছবিগুলো দেখতে শুরু করলো। হঠাৎই একটা ছবিতে তার চোখ আটকে গেল। দুটো মেয়ের ঠিক পেছনে ভিড়ের মধ্যে একটা মুখ। গগনের বুকটা ধক করে উঠল। শ্রেয়া! হ্যাঁ, শ্রেয়াই তো। মুহূর্তের মধ্যে গগনের শরীরের ভেতর দিয়ে যেন এক অদ্ভুত উত্তেজনা বয়ে গেল। সে তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চারপাশে তাকাতে লাগলো ভিড়ের মধ্যে। আলো ছায়ার ফাঁকে
কোথাও কি আছে সে? কিন্তু অদ্ভুতভাবে শ্রেয়াকে কোথাও দেখা গেল না। খুঁজতে খুঁজতে কখন যে গগন বিয়েবাড়ির বাইরে বেরিয়ে এসেছে সে নিজেই টের পেল না। তবে বাইরে বেরোতেই হঠাৎ সে থমকে দাঁড়িয়ে পড়ল। একটা চেনা ঘ্রাণ খুব মৃদু হলেও তার নাকে এসে লাগলো। হ্যাঁ, সেই ঘ্রাণ, ঠিক সেই একই মিষ্টি অদ্ভুত ঘ্রাণ। গগন বুঝতে পারল এটা এখানে খুব মৃদু হলেও সে যতই সামনে এগোচ্ছে ততই গন্ধটা তীব্র হয়ে উঠছে। সে ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। ঠিক তখনই পেছন থেকে একটা ডাক ভেসে এলো। কিরে, কোথায় যাচ্ছিস ওদিকে? এই গগন! বিয়েবাড়ির ভিড় এখন অনেকটাই কমে গেছে, চারপাশ তুলনামূলক শান্ত। তাই রমেনদার ডাকটা স্পষ্টভাবেই কানে গেল গগনের। মুহূর্তের মধ্যে যেন তার সম্বিত ফিরে এলো। সে কয়েক সেকেন্ড সামনে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। ফিরতে ফিরতে তার মাথায় ঘুরতে লাগলো, শ্রেয়া কি সত্যি এখানে এসেছিল? কিন্তু সেটা কিভাবে সম্ভব? সে তো বলেছিল এখানে তার কেউ নেই। তাহলে ছবিটা আর এই ঘ্রাণ? কিছুই বুঝে উঠতে পারল না গগন। তাড়াতাড়ি ভেতরে ঢুকে সে নিজের ক্যামেরাটা তুলে নিল। তারপর সেই ছবিটা খুঁজতে লাগলো যেটাতে সে শ্রেয়াকে দেখেছিল। কিন্তু অবাক ব্যাপার, এবার আর ছবিটাতে শ্রেয়ার মুখটাই নেই। গগনের বুকের ভেতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল। রমেদা পাশে দাঁড়িয়ে সব দেখছিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, কিরে, কি হয়েছে তোর? কাকে খুঁজছিস তুই? গগন তখনও ক্যামেরার স্ক্রিনে চোখ গেঁথে রেখেছে। মনে হচ্ছে সে যেন কিছু একটা খুঁজে পেতে মরিয়া। রমেনদা এবার গগনের কাঁধে হাত রেখে বলল, কিরে, বলবি তো কি খুঁজছিস এত হন্তদন্ত হয়ে? গগন কিছুক্ষণ চুপ করে রইল, ক্যামেরার স্ক্রিনে চোখ রেখেই যেন কিছু একটা খুঁজে চলেছে সে। রমেনদার প্রশ্নের উত্তর না দিয়ে ধীরে ধীরে ক্যামেরাটা নামিয়ে আনলো গগন। তারপর একবার মুখ তুলে তাকালো তার দিকে। না, কিছু না, একটা ছবি খুঁজছিলাম। রমেনদা একটু অবাক হয়ে তাকিয়ে রইল গগনের দিকে। গগনের চোখে আজ অদ্ভুত একটা ফাঁপা ভাব, যেন সামনে তাকিয়েও সে কোথাও নেই। রমেনদা গগনকে অনেক দিন ধরেই চেনে, কিন্তু আজকে যেন সম্পূর্ণ অন্যরকম লাগছে তাকে। আচ্ছা ঠিক আছে, চল, আর একটু কাজ বাকি আছে, তারপর খেয়ে দিয়ে বেরিয়ে যাব। গগন মাথা নাড়ল, কিন্তু তার ভেতরের অস্থিরতা যেন কিছুতেই থামছে না। আবার ক্যামেরা হাতে নিয়ে কাজে ফিরল সে। বরকনের ছবি, আত্মীয় স্বজনদের হাসি মুখ, আলোয় ভরা সেই বিয়ে বাড়ি, সবই আগের মতোই। তবু গগনের কাছে যেন সবকিছু একটু অন্য রকম লাগছিল। মাঝে মাঝে হঠাৎই তার মনে হচ্ছিল শ্রেয়া যেন আশেপাশেই আছে, তাকে যেন দেখছে সে। একবার তো সে স্পষ্টই অনুভব করল তার কানের পাশ দিয়ে যেন হালকা একটা উষ্ণ নিঃশ্বাস বয়ে গেল। সে তাড়াতাড়ি ঘুরে তাকালো, কিন্তু না, কেউ নেই। শুধু ভিড়, আলো আর শব্দ, আর সেই মৃদু ঘ্রাণ। সেটা যেন কখনো কাছে আসছে, কখনো আবার দূরে সরে যাচ্ছে। গগন নিজের মাথা ঝাঁকিয়ে আবার কাজে মন দেওয়ার চেষ্টা করল, কিন্তু মন আর আগের মতো স্থির থাকলো না। রাত অনেকটা গড়িয়ে যাওয়ার পর কাজ শেষ হলো। সবকিছু গুছিয়ে নিয়ে একে একে সবাই বেরিয়ে এলো বিয়ে বাড়ি থেকে। গাড়িতে ওঠার আগে রমেনদা একবার গগনের দিকে তাকালো। কি মনে হতে সে জিজ্ঞাসা করলো, কিরে, আজ সকাল থেকে দেখছি তোকে একটু চুপচাপ লাগছে, শরীর খারাপ নাকি? গগন হালকা হেসে মাথা নাড়ল। না না, কিছু না, একটু ক্লান্ত লাগছে। রমেনদা কিছুক্ষণ তাকিয়ে রইল, যেন গগনের কথা সে পুরোপুরি বিশ্বাস করতে পারল না। তার মনে হলো কিছু তো একটা লুকোচ্ছে গগন। তবুও আর কিছু বলল না সে। গাড়ি চলতে শুরু করলো। অন্ধকার রাস্তা পিছনে ফেলে এগোতে লাগলো তারা। গগন আনমনা হয়ে জানালার বাইরে তাকিয়ে রইল। অন্ধকার শহর, ফাঁকা রাস্তা, দূরের আলো আর তার সাথে ওই ঘ্রাণ। গগনের একবার মনে হলো
বাকিরাও নিশ্চয়ই এই ঘ্রাণ পাচ্ছে। আর সেটা মনে হতেই সে রমেনদাকে ফিস ফিস করে জিজ্ঞাসা করলো, আচ্ছা রমেনদা, তুমি কোনো ঘ্রাণ পাচ্ছ? উত্তরে রমেনদা কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ঘ্রাণ? কিসের ঘ্রাণ? খুব মিষ্টি একটা ঘ্রাণ পাচ্ছ না তুমি? না, আমি তো কিছু পাচ্ছি না। আর কিছু বলল না গগন। চোখ বন্ধ করে নিল সে, আর ভাবতে লাগলো, তাহলে সবটাই তার মনের ভুল। সে কি শ্রেয়াকে কল্পনা করতে শুরু করেছে? তাই হবে হয়তো, নইলে ঘ্রাণটা শুধুমাত্র সেই কেন পাবে? এসব বলেই নিজের মনকে বোঝালো সে। নিজের বাড়ির সামনে নেমে গগন ধীরে ধীরে ভেতরে ঢুকল। ঘরটা একদম নিঃশব্দ। দরজা বন্ধ করে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল সে। তারপর ধীরে ধীরে জামাটা খুলে চেয়ারে রেখে দিল। কিন্তু হঠাৎ কি মনে হতেই জামাটা চেয়ার থেকে তুলে নাকের কাছে নিয়ে এলো গগন। সেই ঘ্রাণ এবার আর মৃদু নয়, একদম স্পষ্ট, তীব্র, মাতাল করা। গগনের বুকের ভেতরটা ধকধক করতে লাগলো। তাহলে কি শ্রেয়া এতক্ষণ তার সাথেই ছিল? কিন্তু তা কি করে সম্ভব? তাহলে এই গন্ধ কোথা থেকে এলো? কিছুই মাথায় ঢুকছে না গগনের। ধীরে ধীরে বিছানায় বসে পড়ল সে। তার মাথার ভেতর যেন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু সেগুলোর উত্তর তার কাছে নেই। চোখ বুজে নিল সে। হঠাৎ বাইরে কোথাও একটা কুকুর হঠাৎ ডেকে উঠল। ঘরটা যেন হঠাৎ নৈশব্দে ক্রমশ ভারী হয়ে উঠল। গগন চোখ বন্ধ করেই রইল, কিন্তু চোখ বন্ধ করেও যেন সে দেখতে পেল সবুজ শাড়ি, মায়াবী চোখ, আর ঠোঁটের কোণে সেই রহস্যময় হাসি। এসব ভাবতে ভাবতেই ঘুম এসে গেল তার। পরদিন সকালে গগনের ঘুম ভাঙল একটু দেরিতেই। চোখ খুলতেই বুঝতে পারল মাথাটা যেন ভারী হয়ে আছে। হালকা একটা যন্ত্রণা কপালের ভেতর ধুকপুক করছে। আজ তার কোনো অনুষ্ঠান বাড়ির কাজ নেই। গতকালের তোলা ছবি আর ভিডিও এডিট করার কথা ছিল বটে, কিন্তু গগন মনে মনে ঠিক করে ফেলল যে আজ সে কিছুই করবে না। শরীরের ক্লান্তি যতটা না, তার চেয়েও বেশি ক্লান্ত সে মন থেকে। অদ্ভুত কিছু প্রশ্ন, অচেনা এক অনুভূতি, আর সেই রহস্যময় ঘ্রাণ, সব মিলিয়ে তার ভেতরটা যেন অস্থির হয়ে আছে। এই অবস্থায় কাজে মন বসানো সম্ভব নয়। আজ তাই কোনো ঝামেলা নয়, রান্নাবান্নাও নয়। দুপুর আর রাতের খাবার বাইরে থেকে অর্ডার করে নেবে বলে ঠিক করলো সে। যেমন ভেবেছিল তেমনই কাটলো সারাটা দিন, শুয়ে বসে অলসভাবে। মাঝে মাঝে মোবাইল স্ক্রল করা, কখনো কোনো পুরনো সিনেমা চালিয়ে দেখা, কিন্তু মনটা যেন কোথাও গিয়ে আটকে আছে। দুপুর 1:30 নাগাদ অনলাইনে খাবার অর্ডার করলো গগন। মিনিট 20 পরেই খাবার চলে এলো তার কাছে। খাবার পর নিজের অজান্তেই চোখ লেগে গেল। একটু ভাত ঘুম দিল সে। বিকেলের দিকে একবার রমেনদা ফোন করেছিল। রমেনদার ফোনেই ঘুম ভেঙেছিল তার। তবে গগন জানিয়েছিল সে একটু বিশ্রাম নিচ্ছে। রমেনদাও আর বিরক্ত করেনি। দিনটা ধীরে ধীরে গড়িয়ে সন্ধ্যা হলো, তারপর রাত। সারাদিন বিশ্রাম করে আর সিনেমা দেখে শরীরটা কিছুটা হালকা লাগছে বটে, কিন্তু মনের ভেতরের সেই অদ্ভুত টানটা যেন এখনো কোথাও যায়নি। ঘড়ির কাঁটায় তখন রাত 8টা। গগন ঠিক করলো এবার কাজে বসা যায়। ল্যাপটপ খুলে সে কাজে ডুবে গেল। একটা ছবি, তারপর আরেকটা। আলো ছায়া ঠিক করা, ফ্রেম ঠিক করা, ক্যামেরার ভেতর বন্দি মুহূর্তগুলোকে নতুন করে সাজাতে লাগলো সে। কাজ করতে করতে সময় কেটে যেতে লাগলো অজান্তেই। প্রায় 2 ঘন্টা পর 10টার দিকে সে নিজের জন্য খাবার অর্ডার করলো। এবারও মিনিট 20-র মধ্যেই খাবার এসে গেল। খাওয়া শেষ করে কিছুক্ষণ মোবাইল স্ক্রল করে নিয়ে আবার কাজে বসে পড়ল। গগন যখন কাজ করে তখন সময় যেন তার কাছে থেমে যায়। একটানা কাজ করতে করতে হঠাৎই ঘড়ির দিকে চোখ পড়ল। রাত প্রায় 2টো বাজে। সে একটু অবাক হলো। এতটা সময় কেটে গেছে, টেরই পায়নি। না, আজ আর কাজ নয়। ল্যাপটপটা বন্ধ করে দিল সে। তারপর ঘরের আলো নিভিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু ঘুম আর এলো না।
চোখ বন্ধ করে অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করল, কিন্তু কিছুতেই ঘুম আসছে না দেখে একটু ফোনটা হাতে নিতেই দেখল স্ক্রিনে ভেসে উঠছে একটা অচেনা নাম্বার। এত রাতে অচেনা ফোন! একটু বিস্মিত হলো সে। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে অবশেষে ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর ভেসে এলো এক মিষ্টি পরিচিত কণ্ঠ। হ্যালো গগনবাবু, আমি শ্রেয়া বলছি। নামটা শোনা মাত্রই গগন যেন ঝটকা খেল। এক লাফে বিছানায় উঠে বসল সে। এত রাতে শ্রেয়া! মাথার ভেতর প্রশ্ন ঘুরতে শুরু করলো, কিন্তু তখনই আবার ওপাশ থেকে শ্রেয়ার কণ্ঠ ভেসে এলো। হ্যালো গগনবাবু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলুন, কি হয়েছে? এত রাতে সব ঠিক আছে তো? ওপাশে আবার একটু নীরবতা, তারপর ধীরে, যেন একটু দ্বিধা নিয়ে বলল, আসলে সব ঠিক নেই গগনবাবু, আমি একটু সমস্যায় পড়েছি, তাই জন্যই আপনাকে ফোন করলাম। যদি কিছু মনে না করেন একবার বাইরে আসবেন, আমি আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। কথাটা শুনে গগন যেন আরো অবাক হয়ে গেল। এত রাতে শ্রেয়া তার বাড়ির সামনে! সে কিছু বলার আগেই আবার ওপাশ থেকে ভেসে এলো শ্রেয়ার কণ্ঠ। আপনাকে খুব সমস্যায় ফেললাম না? যদি অসুবিধা হয় তাহলে থাক, আমি চলে যাচ্ছি পরে। আরে না না, কোনো সমস্যা নেই, আমি আসছি, আপনি থাকুন, আমি আমি এখনই আসছি। ফোনটা কেটে গগন তাড়াহুড়ো করে দরজার দিকে এগোলো। দরজা খুলতেই যেন প্রথমেই টের পেল সেই ঘ্রাণ, মিষ্টি নেশা ধরানো অদ্ভুত সেই গন্ধ যেন দরজার ওপাশেই অপেক্ষা করছিল। গগন আর দেরি না করে বাইরে বেরিয়ে গেল। বাড়ির সামনে লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে আছে শ্রেয়া। হালকা আলোয় তার মুখটা আরো মায়াবী লাগছে। চুল বেনি করে বাঁধা, ঠোঁটে হালকা লাল আভা, হাতে একটা সুটকেস। শ্রেয়াকে দেখা মাত্রই গগনের মনের মধ্যে ধুকপুক করতে শুরু করলো। গগন কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার দিকে। কেমন যেন শ্রেয়ার মুখের থেকে চোখ সরাতেই ইচ্ছে করছিল না তার। পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ বলুন, কি হয়েছে? শ্রেয়া একটু নিচের দিকে তাকিয়ে যেন লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, আমার চাকরিটা হয়ে গেছে গগনবাবু। গগনের মুখে সাথে সাথে হাসি ফুটে উঠল। আরে, এ তো খুব ভালো খবর, কিন্তু সমস্যাটা কি? শুধুমাত্র এই খবর দিতে নিশ্চয়ই এত রাতে আসেননি? শ্রেয়া হালকা মাথা নেড়ে বলল, না, ব্যাপারটা তেমন নয়। তারপর একটু থেমে আবার বলল, আসলে আমি যেখানে থাকছিলাম, মানে ওই যে বান্ধবীর কথা বললাম না, ওর বাড়িতে ওরা আমাকে রাখতে চাইছে না। আসলে আমাকে নিয়ে খুব সমস্যা হচ্ছে, খুব অস্বস্তি লাগছে। আমি তো শহরের কাউকে চিনিও না, তাই বিকেলেই বেরিয়ে পড়েছি। কথাগুলো বলতে বলতে তার গলা একটু ভারী হয়ে এলো। কয়েক সেকেন্ড থেমে আবার বলল, ভেবেছিলাম কোথাও একটা জায়গা খুঁজে নেব, তো আপনি তো জানেন, বলুন, এই শহরে আমার কেউ নেই, হাতে একটু টাকাও নেই যে সারাটা বিকেল রাস্তায় রাস্তায় কাটিয়েছি। শেষে আর কোনো উপায় না পেয়ে আমি বাধ্য হয়ে আপনার কাছে এলাম। চাকরিতে জয়েন করলে অ্যাডভান্স পাবো, আর ওই 7 দিন মতো, এই কটা দিন যদি একটু থাকার কোনো ব্যবস্থা। থাকার জায়গা আমি খুঁজে দিতে পারি, কিন্তু এই মাঝরাতে তো কিছুই পাওয়া যাবে না, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। শ্রেয়া এবার একটু অনুরোধের সুরে বলল, জানি, তাই বলছিলাম আজকের রাতটা যদি আপনার বাড়িতে একটু থাকতে দিতেন তাহলে। কথাটা শুনে গগন আবার থমকে গেল। কিছুটা অস্বস্তি, কিছুটা দ্বিধা কাজ করতে লাগলো তার মধ্যে। আমতা আমতা করে বলল, কিন্তু আপনি একটা মেয়ে, আমি এখানে একা থাকি,
জায়গাটা খুব নির্জন, এভাবে একসঙ্গে থাকাটা। শ্রেয়া শান্ত গলায় বলল, আপনার চিন্তাটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে না কোনো উপায় নেই। আপনি যদি আপত্তি না করেন আমার কোনো অসুবিধা হবে না। গগন আবারও কয়েক সেকেন্ড নীরব রইল। তারপর ধীরে ধীরে একটা নিঃশ্বাস ফেলল। তারপর বলল, ঠিক আছে, ভেতরে আসুন। দুজনে ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করল। গগনের ছোট্ট ঘর, একটা খাট, পাশে একটা টেবিল চেয়ার, এক কোণে আলমারি, আর জানালার কাছে রাখা একটা পুরনো সোফা। এইটুকুই তার জগৎ। শ্রেয়াকে ভেতরে নিয়ে এলেও গগনের মনের অস্বস্তিটা কাটছিল না। সে যেন নিজেই বুঝতে পারছিল পরিস্থিতিটা খুব স্বাভাবিক নয়। হয়তো সেই দ্বিধাটাই তার চোখে মুখেই ফুটে উঠেছিল। সেটা বুঝতে পেরেই বোধহয় শ্রেয়া মৃদুস্বরে বলল, খুব অসুবিধায় ফেললাম না আপনাকে? গগন একটু অপ্রস্তুত হেসে মাথা নেড়ে বলল, আরে না না, তেমন কিছু না। আসলে আমার তো একটাই ঘর। কোনো সমস্যা নেই, আপনি খাটে শুয়ে পড়ুন, আমি সোফাতেই শুয়ে যাব। শ্রেয়ার কথা শুনে গগন যেন আরো বেশি অপ্রস্তুত হয়ে গেল। আরে না না, তা কি করে হয়? আপনি আমার অতিথি, আপনি খাটে শুয়ে পড়ুন, আমি সোফায় ঠিক অ্যাডজাস্ট করে নেব। শ্রেয়া কিছু বলতে যাচ্ছিল, গগন তাকে থামিয়ে দিয়ে বলল, না, দয়া করে আর না করবেন না। আপনি খাটেই শুয়ে পড়ুন, না হলে আমি খুব অস্বস্তিতে থাকব। কয়েক সেকেন্ড গগনের দিকে তাকিয়ে থেকে শ্রেয়া মুচকি হাসল। তারপর বলল, ধন্যবাদ, আপনি সত্যিই খুব ভালো মানুষ। আপনি রাতে কিছু খেয়েছেন? হ্যাঁ, খুব খিদে পেয়েছিল তো, হোটেলে ডিনার করেছি। ভালো, তাহলে শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে, কাল কথা হবে। এই বলে ওরা দুজনেই শুতে চলে গেল। গগন ঘরের আলো নিভিয়ে দিয়ে একটা নাইট বাল্ব জ্বালিয়ে দিল, আর তারপর সোফায় শুয়ে পড়ল। শ্রেয়াও ততক্ষণে বিছানায় চলে গেছে। কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ ঘর জুড়ে একটা নৈশব্দ নেমে এলো। শব্দ বলতে শুধু ফ্যান ঘোরার শব্দ। কিন্তু গগনের মনে হতে লাগলো এই নীরবতার ভেতরেও যেন কিছু একটা অদ্ভুতরে আছে। শ্রেয়া মাঝে মাঝেই আর চোখে গগনের দিকে তাকাচ্ছিল। গগন সেটা টের পাচ্ছিল। দু একবার চোখে চোখও পড়ে গেল। প্রতিবারই গগন তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল লজ্জা পেয়ে। এইভাবে কিছুক্ষণ কাটার পর গগন লক্ষ্য করল শ্রেয়া নিশ্চুপ, সম্ভবত ঘুমিয়ে পড়েছে। গগন চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। অন্ধকারের মধ্যে যে টিমটিমে আলোটা জ্বলছে তা এতক্ষণ গগনের চোখ শুয়ে গেছে। ওই আলোতেই স্পষ্ট বোঝা যাচ্ছে শ্রেয়ার মুখের রেখাগুলো কতটা শান্ত, কতটা কোমল। শ্রেয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎই গগনের মনে একটা প্রশ্ন জাগল। এত সহজে, এত নিশ্চিন্তে একটা অচেনা ছেলের ঘরে শুয়ে ঘুমিয়ে পড়ল কিভাবে শ্রেয়া? তার কি একটু ভয় করছে না? একটুও দ্বিধা নেই? গগন নিজেই নিজের প্রশ্নের উত্তর খুঁজে নিল। হয়তো ক্লান্তি, হয়তো নিরুপায় অবস্থাই কারণ। এই বিশাল শহরে একা থাকার চেয়ে অন্তত একজন পরিচিত মানুষের কাছে থাকাটাই হয়তো তার কাছে নিরাপদ মনে হয়েছে। আর গগন, সে তো এমন কেউ নয় যে কোনো অসহায় মেয়ের ক্ষতি করবে। সম্ভবত শ্রেয়া সেটা বুঝতে পেরেছে। তবুও গগনের ভেতরে আরেকটা অনুভূতি ধীরে ধীরে মাথা তুলছিল। শ্রেয়ার ওই মুখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, ঢেউ খেলানো চুল, দুধে আলতা গায়ের রং, আর ওরকম আকর্ষণীয় কোমর, সাথে সেই অদ্ভুত মিষ্টি ঘ্রাণ, সব মিলিয়ে এক অচেনা টান তৈরি হচ্ছিল ভেতর থেকে। সবকিছু যেন গগনকে পাগল করে দিচ্ছিল। তবুও সে চুপচাপ তাকিয়ে রইল শ্রেয়ার দিকে। আহা, কি অদ্ভুত সুন্দর এই মেয়েটা! ঘুমন্ত শ্রেয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতেই গগনের কখন যেন ঘুম এসে গেল। পরদিন যখন গগনের ঘুম ভাঙল, বাইরে তখনও পুরো আলো ফোটেনি। আকাশে হালকা নীলচে অন্ধকার, পাখিরা মাঝে মধ্যে ডেকে উঠছে।
প্রভাত পেরিয়ে দিন আসার আগের সেই অদ্ভুত শান্ত মুহূর্ত। গগন আধো ঘুমে হাতড়াতে লাগলো মোবাইলটা খোঁজার জন্য, কিন্তু বালিশের পাশে টেবিলের ওপর খুঁজেও কোথাও পেল না। হঠাৎ বাঁদিকে চোখ যেতেই দেখল সোফার উপর রাখা আছে মোবাইলটা। একটু অবাক হলো সে। মোবাইলটা নেওয়ার জন্য উঠে বসতে যাবে, ঠিক তখনই যেন মাথায় বাজ পড়ল তার। সে থমকে গেল। সে নিজেকে আবিষ্কার করলো খাটের উপর। কয়েক সেকেন্ড সে কিছুই বুঝে উঠতে পারল না। তারপর তড়িঘড়ি ডান দিকে তাকালো। শ্রেয়া শান্তভাবে ঘুমিয়ে আছে। ওরা দুজন একই খাটে। গগনের বুকের ভেতরটা ধক করে উঠল। সে যেন হঠাৎই বাস্তবে ফিরে এলো। এক লাফে উঠে দাঁড়ালো খাট থেকে। মুখে অস্বস্তি, লজ্জা আর এক অদ্ভুত ভয় মিশে গেল একসাথে। তাড়াতাড়ি গিয়ে সোফায় বসে পড়ল সে। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে তার। সে তো স্পষ্ট মনে করতে পারছে রাতে এই সোফাতেই শুয়েছিল। তাহলে খাটে এলো কিভাবে? কখনই বা এলো? সে কি ঘুমের মধ্যে উঠে কি শ্রেয়ার পাশে গিয়ে শুয়েছে? কিন্তু এই অভ্যেস তো তার কোনোদিনই ছিল না। মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরতে লাগলো। শ্রেয়া কি জানে? সে কি বুঝতে পেরেছে গগন তার পাশে ছিল? নাকি কিছুই টের পায়নি? নাকি সব বুঝেও চুপ করে আছে অসহায় হয়ে? এই ভাবনাগুলোই গগনের ভেতরটাকে আরো অস্বস্তিকর করে তুলল। শ্রেয়া উঠে গেলে তার মুখোমুখি হবে কিভাবে? এই প্রশ্নটাই যেন সবচেয়ে বেশি চাপ দিচ্ছিল তাকে। চুপচাপ বসে থাকতে থাকতে কখন যে সে নিজের চিন্তার ভেতর ডুবে গিয়েছিল বুঝতেই পারেনি। হঠাৎই এক মৃদু ঘুম জড়ানো কণ্ঠ তাকে বাস্তবে ফিরিয়ে আনলো। গুড মর্নিং। গগন তাকালো তার দিকে। শ্রেয়ার কথাটা তার কানে এলো বটে, কিন্তু যেন মস্তিষ্ক পর্যন্ত পৌঁছল না। সে চুপ করেই তাকিয়ে রইল শ্রেয়ার দিকে। শ্রেয়া আবার একটু মুচকি হেসে আবার বলল, গুড মর্নিং গগনবাবু। কি ভাবছেন এত? এবার গগনের সম্বিত ফিরল। নিজেকে সামলে নিয়ে অপ্রস্তুত গলায় বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। গগনের গলায় স্পষ্ট জড়তা। শ্রেয়া খাটে বসে চুলগুলো ঠিক করতে করতে একবার গগনের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে সেই চেনা হাসি। শ্রেয়া খাট থেকে নেমে ধীরে ধীরে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ভোরের হালকা আলো তখন জানালার ফাঁক দিয়ে ঢুকছে। বাইরে কোথাও একটা কাক ডাকছে। খুব ভোরে উঠেছেন দেখছি। গগন কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। না, মানে এমনি। ব্যাপারটা নিজেকেই যেন বিশ্বাস করাতে পারছিল না সে। তার মাথার ভেতর তখনও ঘুরছে যে সে কিভাবে খাটে গেল। শ্রেয়া কি বুঝতে পেরেছে যে রাত্রে গগন তার পাশে শুয়েছিল? বুঝে যাওয়ারই তো কথা। অবশ্য তার ব্যবহার দেখে মনে হচ্ছে না সে কিছু বুঝেছে। মনের মধ্যে চলতে থাকা এই অস্বস্তিটা আর সহ্য হচ্ছিল না গগনের। গগন হঠাৎই উঠে দাঁড়ালো। তারপর বলল, আপনি একটু বসুন, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর কথা হবে। বলে একটা হালকা হাসি হাসল। লজ্জা পেয়ে গগন চোখ সরিয়ে নিল। বাথরুমে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল সে। সিঙ্কের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে রইল, আর কাল রাতের ব্যাপারটা নিয়ে অপরাধ বোধ করতে লাগলো। তারপর ধীরে ধীরে মুখ তুলে তাকালো আয়নার দিকে। চোখে মুখে জল দিল। ব্রাশ আর টুথপেস্ট নিয়ে আয়নার দিকে তাকিয়েই দাঁত মাজতে প্রস্তুত হলো। কিন্তু এবার আয়নার দিকে তাকাতেই তার ভ্রু কুঁচকে গেল। সে একটু ঝুঁকে আয়নার কাছে এগিয়ে এলো। তারপর আয়নার প্রতিবিম্বে নিজের ঠোঁটের দিকে তাকিয়ে রইল। ঠোঁটে হালকা, খুব হালকা একটা গোলাপি আভা, ঠিক যেন কারো লিপস্টিকের ছোঁয়া। গগনের বুকের ভেতরটা ধক করে উঠল।
সে আঙুল দিয়ে ঠোঁটটা ঘষে দেখল রংটা মুছেও গেল। তার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠল। তাহলে কি না, এমন হতে পারে না। হঠাৎই চোখে পড়ল ঠোঁটের কোণায় খুব ছোট্ট একটা দাগ, কাটা দাগ, খুব গভীর না কিন্তু নতুন। সেখানে হালকা জ্বালা করছে, তবে এতক্ষণ বুঝতে পারেনি। গগন আঙুল দিয়ে ছুঁয়ে দেখল ঠোঁটের ওই বিশেষ জায়গাটা। মৃদু ব্যথা অনুভব করল। কিছুক্ষণ স্থির হয়ে আয়নার সামনেই দাঁড়িয়ে রইল সে। তবে কি সত্যিই বাজে কিছু ঘটে গেছে? তার মাথার ভেতর যেন সবকিছু একসাথে জড়িয়ে যাচ্ছে। সে তো সোফায় শুয়েছিল, খাটে গেল কিভাবে? এই দাগটা এলো কোথা থেকে? আর এই লিপস্টিক? তার শ্বাস ঘন হয়ে উঠল। গগন চোখ বন্ধ করে ফেলল। না, কিছুই পরিষ্কার মনে পড়ছে না তার। সবকিছু কুয়াশার মতো। নিজেকে খুব খারাপ মনে হলো তার। নিজের অজান্তেই দেওয়ালে জোরে একটা থাবা মারল সে। ঠিক তখনই হঠাৎ বাইরে থেকে শ্রেয়ার গলা ভেসে এলো। কি হলো? আপনি ঠিক আছেন তো? গগন চমকে উঠল। তাড়াতাড়ি মুখে জল ছিটিয়ে নিল। হ্যাঁ হ্যাঁ, না না, কিছু না, সব ঠিক আছে। কিন্তু আয়না থেকে মুখ সরানোর আগে সে আরেকবার তাকালো নিজের দিকে। সেই গোলাপি আভা, সেই ছোট্ট দাগ কোথা থেকে এলো? এসব ভাবতে ভাবতেই বাথরুম থেকে বেরিয়ে এলো গগন। শ্রেয়া তখন টেবিলের পাশে দাঁড়িয়ে তার ব্যাগ থেকে কিছু একটা বের করতে ব্যস্ত। গগন একবার তাকালো তার দিকে, আর ঠিক তখনই সেই একই ঘ্রাণটা আবার তার নাকে এসে লাগলো, আগের চেয়েও একটু বেশি স্পষ্ট। গগনের বুকের ভেতরটা কেমন যেন হালকা কেঁপে উঠল। সে কিছু বলতে গেল, কিন্তু কথাগুলো যেন তার গলায় আটকে গেল। শ্রেয়া ধীরে ধীরে মুখ তুলে তাকালো, চোখে সেই শান্ত অদ্ভুত দৃষ্টি। কি হলো? কিছু বলবেন? শ্রেয়ার কথার উত্তরে গগন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব সাধারণ গলায় বলল, না, কিছু না। এতক্ষণে ঘরের ভেতর হালকা আলো বাড়ছে, একটা নতুন দিন শুরু হচ্ছে। কিন্তু গগনের মন থেকে কিছুতেই কাল রাতের ব্যাপারটা বেরোতে চাইছে না। তার বারবার মনে হচ্ছে কিছু একটা ঘটেছে যেটা সে মনে করতে পারছে না। যদিও গগন মনে মনে চাইছে এমন কিছু যেন না ঘটে থাকে। সে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু তবুও তার দৃষ্টি বারবার চলে যাচ্ছে শ্রেয়ার দিকে। তখন দিনের আলো ধীরে ধীরে ঘরটাকে ভরিয়ে তুলছিল। গগন নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছিল, কিন্তু তার চোখ, তার মন বারবার যেন গিয়ে আটকে যাচ্ছিল শ্রেয়ার দিকেই। শ্রেয়া যদিও টুকটাক কথা বলছিল, কথা বলার মাঝে মাঝে জানালার বাইরে তাকাচ্ছিল, আবার কখনো আর চোখে গগনের দিকে। এভাবে শ্রেয়ার সামনে বসে থাকতে বেশ অস্বস্তি লাগছিল গগনের। তাই সে বলল, আচ্ছা, আপনি একটু বসুন, আমি বেরিয়ে দেখি যদি কোথাও আপনার থাকার জায়গা পাওয়া যায়। শ্রেয়া মাথা নেড়ে মৃদু হাসল। তারপর বলল, খুব তাড়াহুড়ো করার দরকার নেই। কথাটা খুব সাধারণ শোনালেও গগনের কেমন যেন লাগলো। তবে সে আর কিছু ভাবল না। তাড়াতাড়ি জামা কাপড় পরে বেরিয়ে পড়ল সে। রাস্তায় লোকজন, দোকানপাট খুলছে, শহর তার নিজের গতিতে জেগে উঠছে। গগন দু একটা জায়গায় ভাড়া বাড়ির খোঁজও করল, কিন্তু তার মনটা যেন কোথাওই স্থির হচ্ছিল না। গগন লোকজনের কথা, ভাড়া, শর্ত সব শুনছিল ঠিকই, কিন্তু তার মাথার ভেতর বারবার ভেসে উঠছিল একটা মুখ, একটা মিষ্টি গন্ধ, আর শ্রেয়া। রাস্তায় হাঁটতে হাঁটতে গগন থেমে গেল। তারপর নিজেই নিজের মনে ভাবল, ভাড়াঘর আজ না পেলেও কাল পাওয়া যাবে। এত তাড়াতাড়ি খোঁজার কি আছে? যত দেরি করে ঘর খুঁজে পাবে শ্রেয়া ততক্ষণ তার কাছে থাকবে।
কোনো এক অজানা কারণে শ্রেয়াকে নিজের কাছে একটু বেশিক্ষণ রাখার ইচ্ছে হতে লাগলো তার। তাই আর খোঁজাখুঁজি করল না সে। বাড়ি ফিরে যাবে বলেই মনস্থির করে নিল। ফেরার পথে একটা ছোট্ট হোটেল থেকে সে দুজনের জন্য খাবার প্যাক করে নিল। দরজার সামনে এসে দাঁড়াতেই সেই পরিচিত ঘ্রাণটা আবার নাকে এসে লাগল, আর সাথে সাথেই গগনের বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। দরজা খুলে দিলে ভেতরে ঢুকল সে। শ্রেয়াকে দেখে মনে হলো সে যেন তারই অপেক্ষা করছিল। কি হলো, কিছু পেলেন? শ্রেয়ার কথার উত্তরে গগন 1 সেকেন্ড থেমে গেল। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, না, আজকে কোথাও ঠিক মতো কিছু পাওয়া গেল না। হয়তো 2-1 দিন লাগবে। যদি আপনার আপত্তি না থাকে আপনি ততদিন এখানে থাকতে পারেন। গগনের কথা শুনে শ্রেয়া কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর মুচকি হেসে বলল, আমার তো কোনো সমস্যা নেই, আপনার হয়তো হতে পারে। গগন এই উত্তরটাই শুনতে চেয়েছিল। সে হাতে থাকা প্যাকেটটা টেবিলে রেখে বলল, না না, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের দুজনের জন্য একটু খাবার নিয়ে এলাম। ভাবলাম খাবার নিয়ে গেলে আর রান্নার ঝামেলা থাকবে না, দুজন মিলে ঠিক খেয়ে নেব। শ্রেয়া একটু অবাক হয়ে তাকালো, তারপর হালকা হাসল। আচ্ছা, তাহলে একসঙ্গেই খাওয়া যাক। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি সার্ভ করছি। টেবিলের দুপাশে বসে তারা খেতে শুরু করলো। খুব সাধারণ খাবার, কিন্তু গগনের কাছে কেমন যেন অন্যরকম লাগছিল। মাঝে মাঝে কথা, মাঝে মাঝে নীরবতা, এভাবেই চলছিল। শ্রেয়া খুব ধীরে পরিপাটি করে খাচ্ছিল। গগন নিজের অজান্তেই মাঝে মাঝেই তাকিয়েছিল তার দিকে। হঠাৎ চোখে চোখ পড়ে যেতেই সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। শ্রেয়া মুচকি হাসল। খাওয়া শেষে গগন বলল, দুপুরের জন্য কিছু অর্ডার করি? শ্রেয়া সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল, না না, বাইরে থেকে আর আনবেন না। তাহলে দুপুরে কি খাবেন? আমি রান্না করে ফেলি, খুব বেশি কিছু না, যা আছে তাই দিয়েই। গগন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর অদ্ভুত একটা ভালো লাগা নিয়ে বলল, আপনি রান্না করবেন? চেষ্টা করে দেখি না। আপনি আমার জন্য এত কিছু করলেন, আমি সামান্য রান্না করতে পারবো না? ছোট্ট রান্নাঘরটা খুব একটা ব্যবহার করা হয় না, কিন্তু শ্রেয়া রান্নাঘরের দায়িত্ব নেওয়ার পর সেখানে একটা অন্যরকম ব্যস্ততা তৈরি হলো। শ্রেয়া নিজের মতো করে কাজ করছিল। গগন দরজার কাছে দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। শ্রেয়ার চোখ গগনের দিকে পড়তেই গগন বলে উঠল, মানে বলছিলাম, আপনার কিছু লাগবে? না না, কিছু লাগবে না, আপনি বসুন, আমি আপনার জন্য খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি, বসুন। গগন এগিয়ে এসে শ্রেয়ার পাশে দাঁড়ালো আর শ্রেয়ার রান্না দেখতে লাগলো। খুব সাধারণ রান্না, ভাত, ডাল আর ডিম আলু ভাজা। রান্না শেষ হলে দুজনে একে একে স্নান সেরে নিল। শ্রেয়া যখন স্নান করে বেরিয়ে এলো তখন আর চোখে গগন শ্রেয়ার দিকে তাকালো। উফ, ভেজা চুলে কি মায়াবী লাগছিল তাকে। গগনের স্নান হয়ে গেলে ওরা খেতে বসলো, কিন্তু টেবিলে বসে খেতে গিয়ে গগনের মনে হলো যেন অনেক দিন পর এমন শান্তিতে খাচ্ছে সে। খেতে খেতে সে বলল, রান্না খুব ভালো হয়েছে, এমন রান্না অনেক দিন খাইনি। গগনের প্রশংসা শুনে শ্রেয়া হালকা হেসে মাথা নিচু করল। তারপর মুচকি হেসে বলল, ধন্যবাদ। দিনটা কেটে গেল ধীরে ধীরে। একসাথে চা খাওয়া, হালকা গল্প আর কিছু নীরবতা, এভাবেই কাটল। গগন খেয়াল করল শ্রেয়া খুব বেশি কথা বলে না, কিন্তু যখন বলে তখন শুনতে খুব ভালো লাগে। সন্ধ্যের পর ঘরে হালকা আলো জ্বলে উঠল। গগন জানালার পাশে দাঁড়িয়ে শ্রেয়ার সাথে কথা বলছিল। ঠিক তখনই তার মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে নাম রমেনদা। গগন 1 সেকেন্ড থেমে তাড়াহুড়ো করে বাইরে এসে তারপর ফোনটা রিসিভ করলো। হ্যালো রমেনদা। কি রে, কি করছিস? ভাবলাম একটু তোর ওদিক দিয়ে যাই, কাছেই আছি, চলে আসি। গগনের চোখ
হঠাৎ ঘরের ভেতরের দিকে চলে গেল। শ্রেয়া তখন চুপচাপ বসে আছে। তার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। কয়েক সেকেন্ড চুপ করে থেকে গগন উত্তর দিল, এখন মানে আজ? হ্যাঁ হ্যাঁ রে, দরজা খুলে বসে থাক, আসছি একটু পরেই। গগন কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর একটু কষ্ট করে স্বাভাবিক গলায় বলল, আরে না না রমেনদা, আজকে না, আজ ভালো লাগছে না বুঝলে, মানে শরীরটা ঠিক নেই। ওপাশে কিছুক্ষণ চুপ। কি হলো রে তোর? শরীর এখনো ঠিক হয়নি? এই আর কি, তুমি টেনশন করো না, তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই বিশ্রাম কর, কাল দেখা হবে। ফোনটা কেটে গেল। গগন কিছুক্ষণ ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়েই রইল। সে জানে সে মিথ্যে বলেছে, কিন্তু কেন বলল? উত্তরটা তার নিজের কাছেই পরিষ্কার নয়। ধীরে ধীরে সে ঘুরে তাকালো। শ্রেয়া তখনও চুপচাপ বসে আছে, মুখে হালকা হাসি লেগে আছে। রাত নামল ধীরে ধীরে। সবকিছু আবার আগের মতো। আজ রাতেও কালকের মতো কিছু হতে যাচ্ছে কি? আচ্ছা, শ্রেয়া কি সত্যি কিছু বুঝতে পারেনি? পারেনি নিশ্চয়ই, নইলে কোনো না কোনো প্রতিক্রিয়া অবশ্যই থাকতো। কিন্তু আজ সারাদিনে গগনের তেমন কিছু মনে হয়নি। যাই হোক, আজ গগনকে সাবধানে থাকতে হবে, কোনোভাবেই যেন কালকের ঘটনা আর না ঘটে। রাতে খাওয়া দাওয়া করে আবারও ওরা যে যার জায়গায় শুয়ে পড়ল। গগন সোফায় শোয়ার আগে নিজেকে বোঝালো যে কাল রাতে যা হয়েছিল তা কাকতালীয়, এমনটা আর হওয়ার কথা নয়। ঘরের আলো নিভে যেতেই অন্ধকারটা ধীরে ধীরে গাঢ় হয়ে উঠল। জানলার ফাঁক দিয়ে আসা হালকা আলোয় খাটের উপর শ্রেয়ার অবয়বটা অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। গগন সোফায় শুয়ে চোখ বন্ধ করল ঠিকই, কিন্তু ঘুম তার চোখে আসছিল না। মাথার ভেতর ঘুরছে একটাই কথা, আজ কিছু হবে না তো? সে নিজের শরীরটাকে শক্ত করে ধরে রাখল, হাত দুটো বুকের উপর ভাঁজ করে নিল, যেন ঘুমের মধ্যেও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। কিন্তু যতই নিজেকে শক্ত করে রাখছে, ততই যেন একটা অদ্ভুত অস্বস্তি তাকে গ্রাস করছে। আর ঠিক তখনই সেই ঘ্রাণটা আবারও তার নাকে এলো, ধীরে, খুব ধীরে, যেন বাতাসের সাথে ভেসে এসে লাগলো তার নাকে। গগনের চোখ হঠাৎ খুলে গেল। অন্ধকারে সে স্থির হয়ে শুয়ে রইল। না, আজকে সে ভুল করবে না। সে চোখ বন্ধ করলো আবার, কিন্তু ঘ্রাণটা তাকে স্থির থাকতে দিল না। গগনের শ্বাস ধীরে ধীরে গভীর হয়ে উঠল। তার বুক ওঠানামা করছে দ্রুততর ছন্দে। সে বুঝতে পারছে তার শরীর তার কথা শুনছে না। কেন যেন মনে হচ্ছে উঠে দাঁড়াতে ইচ্ছে করছে তার, খাটের দিকে যেতে ইচ্ছে করছে, শ্রেয়ার কাছে যেতে ইচ্ছে হচ্ছে। না না না, সে নিজের আঙুলগুলো মুঠো করে চেপে ধরল, কিন্তু পর মুহূর্তেই সবকিছু যেন কেমন ঝাপসা হয়ে যেতে লাগলো। তার চোখের পাতা ভারী হয়ে এলো, শরীর ঢিলে হয়ে গেল। কতক্ষণ কেটে গেছে সে জানে না। একটা অদ্ভুত উষ্ণতা তাকে ঘিরে ধরেছিল। এবার আর ঘুমের মধ্যে নয়, এবার জেগেই সব অনুভব করতে পারছে গগন। সোফা থেকে নেমে উঠে দাঁড়ালো সে। তারপর এক পা দু পা করে শ্রেয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। শ্রেয়ার চোখ দুটি খোলা, তার চোখ যেন গগনকে ডাকছে। সেই ডাক অমান্য করার ক্ষমতা নেই গগনের। ধীরে ধীরে খাটের কাছে এসে দাঁড়িয়ে রইল। স্পষ্ট দেখল শ্রেয়া দুই হাত বাড়িয়ে তাকে ডাকছে, আসো, আসো না। আরে অত দূরে থাকলে চলে বুঝি? যান্ত্রিক মানবের মতো সে শ্রেয়ার পাশে শুয়ে পড়ল। পাশে শুতেই তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরল শ্রেয়া। তারপর ধীরে ধীরে শ্রেয়া গগনের কাছে আসতে লাগলো। একটা সময় ওরা দুজন দুজনের খুব কাছে চলে এলো।
দুজনের দুই ওষ্ঠযুগলের মধ্যে এখন মাত্র সামান্যতম দূরত্ব। গগন স্পষ্ট দেখতে পেল শ্রেয়ার মুখের দুপাশ থেকে সুচালো দুটি দাঁত বেরিয়ে এলো, আর তারপর দুজনের ওষ্ঠযুগলের মিলন হলো। গভীরভাবে, খুব গভীরভাবে একে অপরকে চুম্বন করতে লাগলো। তারপর একটা সময় শ্রেয়ার মুখের দুপাশ থেকে বেরিয়ে এলো দুটো সুচালো দাঁত। গগন এবার বুঝতে পারল তার ঠোঁটের কোণে ওই ক্ষত চিহ্নের কারণ। ধীরে ধীরে শ্রেয়া তার সুচালো দাঁত দুটো বসিয়ে দিল গগনের ওষ্ঠে। হালকা, খুব হালকা একটা চাপ, মৃদু ব্যথা অনুভব করল গগন। তবুও যেন গগনের খুব ভালো লাগতে লাগলো। তার শ্বাস ভারী হয়ে উঠল, আর সেই সাথে সেই ঘ্রাণ তাকে আরো মাতাল করে দিচ্ছিল। ধীরে ধীরে আরো গভীর, আরো তীব্র মনে হচ্ছিল সে ডুবে যাচ্ছে কোনো এক সমুদ্রে। তারপর আর কিছু মনে নেই গগনের। পরদিন সকালে গগনের ঘুম ভাঙল হঠাৎ করে। ঘুম থেকে উঠেই বুঝতে পারল বুক ধরফর করছে, শরীরটাও কেমন যেন দুর্বল লাগছে তার। ঠোঁটের কোণে ব্যথা অনুভব হচ্ছে। কয়েক সেকেন্ড কিছুই বুঝতে পারল না সে। তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো খাটের দিকে। শ্রেয়ার পাশেই শুয়ে আছে সে। তবে এবার ভয় বা চিন্তা হলো না তার। তাই পালিয়ে যাওয়ার কোনো কথাই আসে না। তাছাড়া শারীরিক দুর্বলতায় উঠতেও ইচ্ছে হচ্ছে না তার। গগন শ্রেয়ার পাশে শুয়েই এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর মুখের দিকে। কি মায়াবী, কি শান্ত এই মুখখানা, যেন কোনো শিশুর মতো নির্ভার ঘুম। কিন্তু গগন জানে এই শান্ত মুখটাই রাতের অন্ধকারে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। শ্রেয়ার মুখের দিকে তাকিয়ে গত রাতের দৃশ্যগুলো তার চোখের সামনে বারবার ভেসে উঠছে। অন্ধকারে ঝুঁকে আসা সেই মুখ, ঠোঁটের কাছে তীব্র জ্বালা, আর সেই অদ্ভুত তৃপ্তির অনুভূতি। সবকিছু স্বাভাবিক হলে আজ তার পালিয়ে যাওয়ার কথা ছিল, শ্রেয়ার থেকে দূরে সরে যাওয়ার কথা ছিল। কিন্তু গগন পারছে না, ইচ্ছেও করছে না তার। বরং আরো কাছে টানছে তাকে কিছু একটা। সেটা অদৃশ্য কিন্তু অপ্রতিরোধ্য। কিছুক্ষণ পর শ্রেয়ার ঘুম ভাঙল। চোখ খুলেই সে গগনের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। সেই হাসিতে কোনো অপরাধ বোধ নেই, কোনো লুকানো ভয় নেই। যেন সবকিছুই স্বাভাবিক, যেন এটাই নিয়ম। সে আলতো করে গগনের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেমন কাটলো কালকে রাতটা? গগনের চোখে তখন এক অদ্ভুত ঝাপসা ভাব। তার নিজের গলাও যেন তার নিয়ন্ত্রণে নেই। খুব ভালো, এরকম একটা রাতের জন্যই আমি বহুদিন অপেক্ষা করেছিলাম। কথাটা বলেই যেন সে নিজেই এক মুহূর্ত থমকে গেল। কিন্তু তারপর আবার সেই টান তাকে গ্রাস করল। সে ধীরে ধীরে শ্রেয়ার হাতটা ধরে ফেলল। তারপর শ্রেয়ার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি আমার কাছে থাকবে শ্রেয়া? শ্রেয়া চুপ করে তার দিকে তাকিয়ে রইল। ওর চোখ দুটো গভীর অদ্ভুত। তোমার কাছে থাকলে তোমার যে ক্ষতি হচ্ছে সেটা বুঝতে পারছো তো? গগন শ্রেয়ার চোখ থেকে চোখ সরালো না। তার কণ্ঠে ভয় নেই, শুধু এক গুঁয়ে আকর্ষণ। হ্যাঁ, বুঝতে পারছি। ক্ষতি হোক, আমি আমি তো তোমাকেই চাই। মানুষ তো সিগারেট মদ খায় এটা জেনেই যে একদিন এসব তাকে শেষ করবে। আমি না হয়। ঘরের মধ্যে এক মুহূর্ত নীরবতা বিরাজ করল। তারপর শ্রেয়া ধীরে ধীরে এগিয়ে গেল গগনের দিকে। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। সেই ঘ্রাণ আরো তীব্র হয়ে উঠছে। গগনের শ্বাস দ্রুত হচ্ছে। দুজনের শরীর আবারও একে অপরের সঙ্গে মিশে গেল। এরপর থেকে রাতগুলো বদলে গেল। এখন গগন আর শ্রেয়া একই খাটে ঘুমায়। প্রতিটা রাত একই অন্ধকার, একই ঘ্রাণ,
একই নেশা, একই ভালো লাগা, ঠোঁটের কোণে একই যন্ত্রণা। আর প্রতিটা সকালে আরো একটু বেশি ক্লান্তি, একটু বেশি দুর্বলতা অনুভব করতে থাকে গগন। আর ঠোঁটের কোণে শুকনো লালচে দাগটাও ক্রমে বাড়তে থাকে। দিন যেতে লাগলো, গগনের শরীর ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো। খিদে নেই, ঘুম অস্থির, চোখের নিচে কালি, কিন্তু অদ্ভুতভাবে তার মুখে এক অদ্ভুত শান্তি, যেন সে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আর হারিয়ে যাওয়াটাকে সে উপভোগ করছে। একদিন সকালে ঘুম ভাঙার পর গগন হঠাৎ থমকে গেল। হঠাৎ তার মনে হলো তার সমস্ত দুর্বলতা যেন কেটে গেছে, শরীরটা ভীষণ রকম হালকা লাগছে। ঠিক তখনই তার নাকে সেই মন মাতানো মিষ্টি ঘ্রাণটা এলো। তবে আরো খুব কাছ থেকে গগন অনুভব করতে পারল ঘ্রাণটা এবার তার নিজের শরীর থেকে আসছে। কি মনে হতেই গগনের বুকের ভেতরটা ধকধক করে উঠল। তাহলে কি? সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, দ্রুত আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, নিজেকে দেখলো একবার। তার চোখ দুটো যেন আগের মতো নেই, কিছু তো একটা পরিবর্তন হয়েছে, একটা অদ্ভুত অন্ধকার জমেছে সেখানে। সে ধীরে ধীরে ঠোঁট সরিয়ে দাঁতগুলোর দিকে তাকালো, আর তখনই তার বুকের ভেতর কেঁপে উঠল। দুপাশের দুটি দাঁত স্বাভাবিকের থেকে একটু বড়, একটু তীক্ষ্ণ, একটু বেশি ধারালো। কয়েক সেকেন্ড গগন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর তার ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা হাসি ফুটে উঠল। ভয়ের নয়, অস্বীকারের নয়, বরং গ্রহণ করার। ঠিক তখনই গগন অনুভব করল পেছনে শ্রেয়া এসে দাঁড়িয়েছে। গগন একবার ঘুরে তাকালো সেদিকে। শ্রেয়া গগনের দিকে তাকিয়ে মুচকি হাসছে। গগনও তার হাসির উত্তর দিল। এই দিনের পর থেকে রাতের শহরের রাস্তায় দুজন মানুষ ঘুরে বেড়ায়, একজন পুরুষ এবং অন্যজন মহিলা। একজনের নাম শ্রেয়া, অন্যজন গগন। ওদের শরীর থেকে মনোমুগ্ধকর মিষ্টি ঘ্রাণ বের হয়, মানুষ ওদের প্রতি আকর্ষিত হয়। আর তারপর শেষ কয়েকটা দিনে রমেদার গগনের খোঁজ নেয়নি। অনেকদিন ধরে গগনের কোনো খোঁজ নেই দেখে গগনের বাড়িতে আসে সে। বাড়িতে তখন দুর্গন্ধ ছড়াচ্ছে, একটা পচা গলা মৃতদেহ খুঁজে পায় সে। গভীরভাবে দেখলে তবেই বোঝা যায় যে এই মৃতদেহের সাথে গগনের মুখের মিল আছে। শুনছিলেন আশু রায়ের কলমে ঘ্রাণ। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিক। মুখ্য ভূমিকায় অভিক, খুশি, পার্থ অরণ্যদেব এবং বর্ণালী। শব্দ সংযোজন দেবরাজ দে। আবহ নির্মাণ কৌশিক বসু। প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।